ট্রান্সফার 24 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি কোচবিহারের প্রদেশ কংগ্রেসের সদস্য সুব্রত মুখোপাধ্যায়ের সাথে রয়েছি এবং তার সাথে বর্তমান পরিস্থিতি কংগ্রেসের ঠিক কি রয়েছে কোচবিহার জেলায় সেই সমস্ত বিষয় তুলে ধরবো আপনাদের সাথে। তার আগে কথা বলে নেব দাদার সাথে এবং জেনে নেব কিছু অজানা তথ্য। দাদা, ট্রান্সফার 24 বাংলায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে আপনার কাছে, 2026-এর নির্বাচনের পরে দেখা গেছে প্রচুর মানুষ কংগ্রেসে যোগদান করছে, কখনো কখনো দেখা যায় আপনার হাত ধরেই কিন্তু অনেকে এই যোগদান করছে। কি বলবেন সেই বিষয় নিয়ে? ব্যাপার হচ্ছে রাজ্যে কিছুদিন আগেই পালাবদল ঘটে গেল। একটা সাম্প্রদায়িক শক্তি যেভাবেই হোক ক্ষমতায় আসছে, কিন্তু এক মাস না যেতেই যেই মানুষগুলো জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কিন্তু বিজেপি বোঝাতে কিছুটা সক্ষম হয়েছিল যে বিজেপি মানেই বোধহয় হিন্দু বা হিন্দুদের রক্ষা কবচ। কিন্তু ক্ষমতায় আসার পরে এক মাস যেতে না যেতেই যেই মানুষগুলো জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপির কর্মকাণ্ডে লিপ্ত ছিল, বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে এবং বিজয় মিছিলেও এরা আনন্দ করতে করতে জয় উল্লাসে মেতে উঠেছিল, তারা কিন্তু আজকে এক মাস গড়াতেই তাদের এই যে ভ্রান্ত ধারণা, মানে বিজেপি মানেই যে হিন্দুদের রক্ষা কবচ, সেই ধারণাটা কিন্তু পাল্টে গেছে। আজকে সোশ্যাল মিডিয়া আপনারা প্রতিনিয়তই দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা কিন্তু বিজেপিকে নিয়ে খুব একটা আক্রমণাত্মক কথা সেভাবে বলছে না। আক্রমণাত্মক কথা কারা বলছে? হিন্দু সম্প্রদায়ের মানুষরা, যারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে ক্ষমতায় নিয়ে আসে, আজকে তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলছে। আজকে এই যে পশ্চিমবঙ্গের তৃণমূল একটা দল, 15 বছর ক্ষমতায় এরা ছিল, এই 15 বছর ক্ষমতায় থাকার পরে 10টা দিন যেতে না যেতেই তৃণমূল দলটা ধূলিসাৎ হয়ে গেল। অর্থাৎ চোরা বালুর উপর দাঁড়িয়েছিল এই তৃণমূল দলটা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে সাইনবোর্ড করবার দিবা স্বপ্ন দেখতেন, কংগ্রেসকে সাইনবোর্ড করার স্বপ্ন দেখতে দেখতে আজকে তিনি কংগ্রেসেরই দুয়ারে এসে হাত পা ধরে নিজের রাজনৈতিক জীবনটাকে কোনোভাবে বাঁচাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মানুষ আজকে বুঝতে পেরেছে যে আজকে দেশ আজকে গভীর সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। আজকে হিন্দু মুসলমানের বিভাজন ঘটিয়ে দিয়ে বিজেপি দেশটাকে রসাতলে পাঠাবার চক্রান্ত করছে। আজকে দেশ যেহেতু একটা বিপদের সম্মুখে দাঁড়িয়ে আছে, এখান থেকে রক্ষা করতে যদি কেউ পারে সেটা জাতীয় কংগ্রেস। কারণ জাতীয় কংগ্রেস যতবারই ক্ষমতাচ্যুত হয়েছে দেশের মসনদ থেকে, ততবারই দেশ দুর্বল হয়েছে। মানুষ এটা বুঝতে পেরেছে। তাই আজকে এই পশ্চিমবঙ্গে এই যে দেখুন, বিজেপি ক্ষমতায় এখন রয়েছে, কিন্তু তারপরেও মানুষ কিন্তু আজকে দলে দলে কংগ্রেসমুখী হচ্ছে। আমরা গ্রামগঞ্জে নিজেরাও ছুটে যাচ্ছি, মানুষের যথেষ্ট সাড়া দিচ্ছে, তারা এগিয়ে আসছে বলেই আজকে এই যে যোগদান কর্মসূচি আজকে সারা বাংলা জুড়ে আপনারা দেখছেন, এটা তারই ফল। আর সব থেকে বড় কথা হচ্ছে রাহুল গান্ধীর সামনের সারিতে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এই যে অপশাসনের বিরুদ্ধে দেশ গড়ার কাজে, তিনি তার যে লড়াই, সেই লড়াইয়ের প্রতি মানুষের আস্থা ভরসা ক্রমশই আজকে জেগে উঠছে। মানুষ রাহুল গান্ধীকে আগামী 2029-এ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, এবং শুধু দেখতে চায় বললেই ঠিক নয়, কারণ এই প্রধানমন্ত্রী করতে গিয়ে সাধারণ মানুষও তাদের সেই একটা ভূমিকা রাখতে চাইছে। যার জন্যই আজকে দলে দলে মানুষ আজকে স্বেচ্ছায় কংগ্রেসের আজকে সামিল হচ্ছে। এই যে যারা যোগদান করছে, আগামী দিনে তাদেরকে নিয়ে কি কোনো লক্ষ্য রয়েছে আপনাদের? অবশ্যই, কারণ আজকে যারা যোগদান করছে কংগ্রেসে, আজকে ব্যাপার হচ্ছে কংগ্রেসটাকে শক্তিশালী করতে গেলে এই যে সাম্প্রদায়িক বিষ, এই যে আরএসএস বলুন বিজেপি বলুন, এই বিষ বিক্ষোভকে চিরতরে ভারতবর্ষের বুক থেকে উপরে ফেলে দিতে গেলে মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে। কারণ মানুষবিহীন কিন্তু সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। মঙ্গল গ্রহ বা অন্যত্র কোনো জায়গা থেকে তো আর ভোটাররা বা আজকে এখানে কংগ্রেসে সামিল হয়ে কংগ্রেসের যাত্রাপথকে মসৃণ করবে তা তো নয়। কারণ যারা অন্য কোনো রাজনৈতিক দলে ছিল, যাদের মধ্যে একটা স্বচ্ছ ভাবমূর্তি চিন্তাধারা আছে, তাদেরকে আমরা দলে সামিল করছি এবং তাদেরকে আগামী দিনে কংগ্রেস
সঠিকভাবে ব্যবহার করে এই দেশের কাজে লাগাবে, এতটুকু আপনারা বলতে পারি। বর্তমানে এমন একটা সময় দাঁড়িয়ে আছে, এই সময় দাঁড়িয়ে যদি তৃণমূল আর কংগ্রেস জোট হয়, তাহলে আপনাদের উপর কি প্রভাব ফেলবে, আপনারা কি বলবেন? তৃণমূল দলটাই তো এখন লুপ্তর পথে। এখন জোটের প্রশ্ন যেটা বলছেন, এটা তো কোথাও যেন মানে ওই ডুমুরের ফুলের মতো গল্প চলে আসে। আমার তো মনে হয় না যে তৃণমূলের সঙ্গে জোটের কোনো সম্ভাবনা আছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এখন কংগ্রেসের হাত পা ধরে নিজের রাজনৈতিক কেরিয়ারটাকে কোনোভাবে বাঁচাবার একটা চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে ঠিক করতে হবে তিনি তৃণমূল করবেন না কংগ্রেসটা করবেন। যদি কংগ্রেস করতে হয়, উচ্চ নেতৃত্ব যারা আছেন নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করবেন, এআইসিসি নেতৃত্বরা তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্তকে মেনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল করার কথা যেটা বলা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় জেলায় কোচবিহারের বিভিন্ন ব্লক থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্ব সকল ক্ষেত্রেই দেখা যাচ্ছে কাটমানির একটা অভিযোগ উঠে আসে। অনেককেই দেখা যাচ্ছে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। সেক্ষেত্রে আপনাদের কি চিন্তা ভাবনা? দেখুন, যারা অন্যায় করেছে, কাটমানি নিয়েছে, গরিব মানুষের রক্ত চুষেছে, তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু একটা জিনিস আমরা দেখে খুবই আমাদের খারাপ লাগছে যে আজকে যে সমস্ত তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা, এদের শাস্তির ব্যবস্থা আইনে নির্দিষ্ট নিয়ম মেনে, কিন্তু এই যে পুলিশ প্রশাসন বলুন বা বিজেপি বা আরএসএস এর এই যে সৈন্যবাহিনী, এরা এই যে তৃণমূলের যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা, এদেরকে কোমরে দড়ি পরিয়ে দিয়ে এই যে ঘোরাচ্ছে, এটার তীব্র বিরোধিতা আমরা করছি। কারণ যদি আজকে তৃণমূলের এই যে ছোট বড় মাঝারি নেতাগুলো আজকে ফুলে ঢলে হয়ে গেছে সাধারণ মানুষের রক্ত চুষে, তারা অপরাধ করার কারণে যদি তাদের কোমরে দড়ি পড়ে, তবে সবার আগে দড়িটা পড়াতে হবে যেই সমস্ত পুলিশরা আজকে প্রকাশ্য দিবালোকে এদের কোমরে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে। তো সেই পুলিশ প্রশাসনের কোমরে আজকে সবার আগে দড়িটা পড়ানো উচিত। এ কারণেই, কারণ তৃণমূলের শাসনকালে এই পুলিশ প্রশাসনের প্রচ্ছন্ন মদতেই এই ধরনের কর্মযজ্ঞগুলো ঘটিয়ে চলেছে তৃণমূলের নেতারা। তাহলে আজকে কাটমানি বলুন বা দুর্নীতির যে কোনো কথাই বলুন না কেন, সেই অপরাধে যদি তৃণমূল কর্মীদের কোমরে দড়ি পড়ানো তাকে সমর্থন যদি আমরা দেই, তাহলে পরে সেটা ঠিক হবে না। কারণ দড়ি যদি সবার আগে পড়াতে হয়, তাহলে পুলিশ প্রশাসনকেও কেন নয়, কারণ তাদের প্রচ্ছন্ন মদত ছাড়া তো এই সমস্ত হারমাদ উন্মাদের জন্ম হতো না। আজকে ধোয়া তুলসী পাতা হয়ে গেল কি, আইনের রক্ষক ছিল পুলিশ প্রশাসন, তারা তাহলে এতদিন কি করলো? প্রশ্নটা তো এই জায়গাটাতেই। কোমরে দড়ি পরিয়ে এইভাবে প্রকাশ্য দিবালোকে ঘোরানোটাকে কংগ্রেস কখনোই সমর্থন করে না। এটা অমানবিক কাজ, আমরা এর তীব্র বিরোধিতা করছি। এর পরের মাসে তো 21শে জুলাই, কি বলবেন এবার কি হবে 21শে জুলাই নিয়ে? ইতিমধ্যেই তো প্রস্তুতি শুরু হয়ে গেছে 21শে জুলাইকে কেন্দ্র করে। খুব আপনারা দেখতে পারবেন সেই দিন সারা বাংলা জুড়ে মাঠে ঘাটে শুধু কংগ্রেসীরা বলবো না, সাধারণ মানুষও দলে দলে সামিল হবে 21শে জুলাইয়ের সেই কর্মযজ্ঞে। আচ্ছা, এবার অন্য একটা বিষয় নিয়ে আসি। এক সময় কিন্তু বামফ্রন্টের আমলে দেখা গিয়েছিল কোচবিহার পৌরসভা কংগ্রেসের হাতে, বীরেন কুণ্ডুর হাতে ছিল। সে জায়গায় দাঁড়িয়ে কোচবিহার পৌরসভা নিয়ে আগামী যখন নির্বাচন হবে, আপনাদের কি চিন্তাধারা থাকছে? একটা সময় বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু কোচবিহার এই যে পৌরসভা, এই পৌরসভা কংগ্রেস ক্ষমতায় ছিল এবং কংগ্রেস পরিচালিত পৌরসভার হাত ধরেই কোচবিহারের যে উন্নয়ন আপনারা দেখছেন, এই যে উন্নয়ন সেই সময় কিন্তু হয়েছিল কংগ্রেসের হাত ধরেই। বীরেন কুণ্ডু কংগ্রেস ত্যাগ করে চলে যাওয়ার পরে হয়তো পৌরসভার ক্ষমতা তৃণমূলের হাতে গিয়েছে ঠিকই, কিন্তু যে সমস্ত ভোটাররা বা সাধারণ মানুষ আজকেও কিন্তু কান পাতলে শোনা যায় যে কংগ্রেস পরিচালিত পৌরসভা আর তৃণমূল পরিচালিত পৌরসভার মধ্যে আসমান জমিন ফারাক। যেই বীরেন কুণ্ডু মানে পৌরপতি মানে কংগ্রেসের পরিচালিত পৌর বোর্ডের কংগ্রেস নেতা বীরেন কুণ্ডুর হাত ধরে কোচবিহার পৌরসভা সেজে উঠেছিল, কোচবিহার পৌরসভার সাধারণ মানুষকে পরিষেবা ঘরে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই বীরেন কুণ্ডুর
তৃণমূলের পৌরপিতা হিসেবে এই কোচবিহারে কিন্তু একটা অশান্তির বার্তা চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল। স্কুল কলেজগুলো যার হাত থেকে রক্ষা পায়নি। অর্থাৎ তৃণমূলের বীরেন কুণ্ডু আর কংগ্রেসের বীরেন কুণ্ডুর মধ্যে কিন্তু সাধারণ মানুষ বিস্তর ফারাক দেখতে পেরেছিল। কোচবিহার পৌরসভাকে যদি দুর্নীতিতে জর্জরিত আজকে যেই বীরেন কুণ্ডুর পরিবার কংগ্রেস পরিচালিত, কংগ্রেসে ছিল যতদিন বীরেন কুণ্ডু কংগ্রেস নেতা হিসাবে, কোনোদিন বীরেন কুণ্ডুর পরিবারকে জেলে যেতে হয়নি। অর্থাৎ তৃণমূলের ক্ষমতায় আসার পরে, তৃণমূলে ঢোকার পরে বীরেন কুণ্ডুর পরিবারকে কিন্তু দুর্নীতির একদম বেড়াজালে ডুবে গিয়েছিল, দুর্নীতিতে কিন্তু যুক্ত হয়েছিল এবং কিন্তু পুলিশের ভয়ে এদিক ওদিক ছুটে বেড়াতে হয়েছিল বীরেন কুণ্ডুর পুত্রকে। এটা কোচবিহারের মানুষ প্রত্যেকেই জানে। এখন ঘটনা হচ্ছে, মানুষ চাইছে আগামী দিনে আবার কোচবিহার পৌরসভা কংগ্রেসের হাতে ফিরে আসুক। কারণ কোচবিহারে যদি উন্নয়নমূলক পরিষেবা জনগণের দুয়ারে পৌঁছে দিতে পারে, সেটা জাতীয় কংগ্রেস। এবং আগামী দিনে 20টা যে ওয়ার্ড রয়েছে, 20টা ওয়ার্ডে আমরা গ্রহণযোগ্য প্রার্থীদের, যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদের সংযোগ রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে যাদের সুসম্পর্ক রয়েছে, এই ধরনের ভাবমূর্তি স্বচ্ছ ব্যক্তিদেরকেই আমরা আগামী 20টা ওয়ার্ডে আমরা তাদের প্রার্থী হিসাবে দাঁড় করাবো এবং 20-তে 20 এক বিরোধী শূন্য করে দিয়ে পৌর বোর্ড আমরা আবার পুনরায় দখল করব। তাহলে আপনি আশাবাদী কোচবিহার পৌরসভা এবার কংগ্রেস খাতা খুলতে চলেছে? কংগ্রেস খাতা খুলতে কি বলছেন? কংগ্রেস পৌর বোর্ড দখল করবে, বিরোধী শূন্য থাকবে। 20-তে 20 কংগ্রেসের স্বচ্ছ ভাবমূর্তিরা বিপুল সাড়া নিয়ে কংগ্রেসের পৌর বোর্ড হতে যাচ্ছে। কিছুদিন আগে দেখা গিয়েছিল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিশ্বজিৎ সরকার বেশ কিছু লোককে ইস্তফাপত্র দিয়েছিলেন তিনি। সেক্ষেত্রে দেখা গেছিল আপনাদেরও কিছু নেতৃত্ব নাম ছিল। গোষ্ঠীকন্দল কি কোচবিহারের কংগ্রেসে দেখা দিচ্ছে? তাহলে গোষ্ঠীকন্দল বলবো না, ব্যাপার হচ্ছে শস্যের মধ্যে যে ভূত আছে এটাও অস্বীকার করব না। আজকে এই যে বাংলায় আজকে 50 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, তারপরেও বাংলার যে কোনো এলি গলিতে আপনি যান, কংগ্রেসের ঝান্ডা ধরার কিন্তু আজকে কর্মীরা কিন্তু রয়ে গেছে। 50 বছর ক্ষমতায় নেই, আগামী দিনে কংগ্রেস কবে ক্ষমতায় আসবে একটা ধোঁয়াশা কিছুদিন আগেও কর্মীদের মধ্যে ছিল। তারপরেও কিন্তু কংগ্রেসের ঝান্ডা হাতে বাংলার যে কোনো গলিতে আপনি যান, কংগ্রেসীদের আপনারা সন্ধান পেয়েছেন। এই সম্পদ অন্য কোন রাজনৈতিক দলে কিন্তু আপনি দেখতে পারবেন না। তৃণমূল দল 15 বছর ক্ষমতায় ছিল, 10 দিন যেতে না যেতে তৃণমূল দল আজকে বিলুপ্তের পথে। বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হতে হতে বামফ্রন্টের একদম নিশ্চিহ্নের পথে। কংগ্রেস 50 বছর নেই, তারপরেও কিন্তু কংগ্রেসের সেনারা বাংলা জুড়ে তারা কিন্তু হাত পতাকা নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছে। এই সম্পদ অন্য কোনো রাজনৈতিক দলে নেই। তারপরেও আমরা কেন এই যে সম্পদ, এই সম্পদ থাকার পরেও বাংলায় ক্ষমতায় নেই? এটা তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে। যেই সম্পদ কারো হাতে নেই, সেই সম্পদ আমাদের কাছে থাকার পরেও আমরা বাংলায় 50 বছর ক্ষমতা নেই। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এই যে বিশ্বজিৎ সরকারের মতন এই যে অকংগ্রেসী যারা কংগ্রেসের জামা গায়ে দিয়ে কংগ্রেসের ঝান্ডা ধরে কংগ্রেসকে প্রতিনিয়ত খুকলে খাচ্ছে, এই ধরনের এই শস্যার মধ্যে ভূতগুলোকে আমরা চিহ্নিত করব খুব শীঘ্রই। চিহ্নিত করে এদের বিরুদ্ধে যতক্ষণ কঠোর ব্যবস্থা নেওয়া না যাচ্ছে, কংগ্রেসের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার থেকে যাবে। আবারও বলছি, খুব ভালো এখন কংগ্রেসের একটা জোয়ার বইছে, কংগ্রেসটা সামনের দিকে উজ্জ্বল ভবিষ্যৎ আমরা লক্ষ্য করছি। যদি এই মির্জাফরদের চিহ্নিত করে যদি দল উপযুক্ত পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু যেই ফসলটা আমাদের ঘরে তোলবার কথা, সেখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাবে। এটা হালকা জিনিস নয়। দলটাই যারা করে না, যারা দলে থেকে দালালি করছে, কংগ্রেস দলটাকে পণ্য হিসাবে ব্যবহার করছে। বিশ্বজিৎ সরকারের কোন রাজনৈতিক ইতিহাস, কোচবিহারের কোন কংগ্রেস কর্মী বলুন, কংগ্রেসের কোন সাধারণ মানুষ বিশ্বজিৎ সরকার এবং পিয়া রায় চৌধুরীর কোন রাজনৈতিক ইতিহাস তুলে ধরতে পারবে না। কিন্তু ইলেকশন চলে আসলে পরেই স্বামী স্ত্রীর উদয় ঘটে এবং একটা নির্বাচনী তহবিলটাকে হাতিয়ে নিয়ে এরা আবার কেটেও পড়ছে।
আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে আজকে গত লোকসভা নির্বাচনে পিয়া রায় চৌধুরী সারা ভারতবর্ষের সর্বনিম্ন স্কোর, নোটার নোটার কাছে পর্যন্ত হেরে গেছি আমরা এই পিয়া রায় চৌধুরী বিশ্বজিৎ সরকারের বদান্যতায়। সারা কোচবিহারে আজকে যেখানেই আমরা যাচ্ছি দলীয় কর্মসূচিতে সম্মুখে কর্মীদের কাছ থেকে নানান প্রশ্ন মানে আমাদের জর্জরিত হতে হচ্ছে। গত লোকসভা নির্বাচনে পিয়া রায় চৌধুরী এবং তার স্বামী মিলিত প্রচেষ্টায় আজকে বিজেপির কাছে কাউন্টিং এজেন্ট ফর্ম বিক্রি করে দেওয়া হলো। কাউন্টিং দেখুন, লোকসভা নির্বাচনের কাউন্টিং হলে কংগ্রেসীদের অনুপস্থিতি সুযোগ কারা নিল? কংগ্রেসের আই কার্ড কাদের গলায়? বিজেপির নেতা কর্মীদের। কি করে সম্ভব সেটা? এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। সাত দিয়ে মাছ ঢাকা যায় না। অপরাধী যারা, তাদেরকে আঙ্গুল তুলে তাদের অপরাধ জনসম্মুখে তুলে ধরতে হবে, এটাই নিয়ম। কারণ সাত দিয়ে মাছ ঢেকে বেশি দিন কংগ্রেসকে টিকিয়ে রাখা সম্ভব নয়। তাই কংগ্রেসকে আগামী দিনে যদি সামনের সারিতে নিয়ে আসতে হয়, বাংলায় যদি কংগ্রেসের জোয়ার বইয়ে দিতে হয়, বিশ্বজিৎ সরকারের মতো নোংরা মানসিকতার যে সমস্ত নেতারা রয়েছেন, 2 নম্বরী নেতারা যারা কংগ্রেসের থেকে কংগ্রেসকে প্রতিনিয়ত খোকলা করছেন, তাদের বিরুদ্ধে একদম দলীয় পদক্ষেপ নিতে হবে। উনি কাকে করছেন বহিষ্কার? মীর মোশাররফ হোসেন। আজকে মীর মোশাররফ হোসেন ছাত্র নেতা, প্রাক্তন জেলার মাইনরিটি সেলের চেয়ারম্যান ছিলেন। উনি শ্যামল চৌধুরীর কমিটির সম্পাদকের পদ সামলেছেন দক্ষতার সঙ্গে, এবং পরবর্তীতে প্রত্যেকটা কর্মকাণ্ডে মীর মোশাররফ হোসেনের সামনের থেকে নেতৃত্ব দিয়েছে বিশ্বজিৎ সরকার। তার একদম ব্যক্তিগত শত্রুতাকে এখানে ব্যবহার করেছেন। ব্যক্তিগত শত্রুতা আলাদা জিনিস। মীর মোশাররফ হোসেনকে হয়তো দল থেকে উনি বের করে দিয়েছেন ঠিকই, কিন্তু কর্মীদের হৃদয়ে মীর মোশাররফ হোসেন আজও অবস্থান করছেন। সেখান থেকে বার করবেন কি করে? দিনহাটাতে 6 মাস আগে জেলা সভাপতি হওয়ার পর বিশ্বজিৎ সরকার সেখানে গিয়ে ঘোষণা করলেন আজিজুল হক, মানে রাজ্যের সহ সভাপতি, তাকে প্রার্থী। বিশ্বজিৎ সরকার তার এখতিয়ারই বোঝেন না, তার ক্ষমতা কতটুকু সেটাই বোঝেন না। উনি সেখানে গিয়ে প্রার্থী ঘোষণা করলেন। একটা জেলা সভাপতি কখনো বিধানসভার প্রার্থী ঘোষণা করতে পারেন না, উনি সেই কাজটাই ওখানে করলেন। এবং পরবর্তীতে আমরা কি দেখলাম? সেখানে আজিজুল হক প্রার্থী হলেন না। সেখানে প্রার্থী কাকে করা হলো? সেখানে প্রার্থী করা হলো হরিহর রায় সিংহকে, যিনি গত বিধানসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে দাঁড়িয়ে 10,000 ভোট, দেখুন সিতাই কেন্দ্রে উপনির্বাচন, সেই উপনির্বাচনে 10,000 ভোট, যেটা লোকসভার পিয়া রায় চৌধুরীর প্রায় সমান ভোট একটা বিধানসভায় দাঁড়িয়ে পেয়েছেন। তাহলে সেই বিধানসভায় হরিহর রায়কে না দিয়ে তাকে দিনহাটাতে নিয়ে আসা হলো। কারণটা কি? আজিজুল হক দিনহাটার বুকে একটা মুখ, মাইনরিটি মুখ বলুন বা কংগ্রেসের একটা মুখ, তাকে যদি প্রার্থী করা হতো, উদয়ন গুহ সমস্যায় পড়ে যেত। তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন উদয়ন গুহ, তিনি সমস্যায় পড়ে যেতেন। তাহলে উদয়ন গুহকে এই সমস্যার থেকে রেহাই দেওয়ার জন্যই কি সেখানে হরিহর রায় সিংহকে সিতাই কেন্দ্রে না দিয়ে তাকে ওখানে প্রার্থী করা হলো, এবং ফল আপনাদের সামনে। আর সিতাই কেন্দ্রে কাকে প্রার্থী করা হলো? সেখানে সুকুমল ছিল, সুকুমল বড় ছাত্র নেতা, তাকে করা যেতে পারত। সেখানে তাকে না করে কোচবিহার থেকে উড়িয়ে নেওয়া হলো দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে, তাকে রবীন্দ্র রায়কে সেখানে প্রার্থী করা হলো। রেজাল্ট আমাদের সামনে। আজকে নোটার সঙ্গে লড়াই একটা লজ্জাজনক ব্যাপার। এই পরিস্থিতি কিন্তু আজকে বাংলার বুকে বলুন কোচবিহারের বুকে হবার কথা নয়। মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য মুখিয়েছিল, মানুষ কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মুখিয়েছিল, কিন্তু অযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার কারণে এবং এই যে এই টিকিট ডিস্ট্রিবিউশন, একদম দায়িত্বের সঙ্গে বলতে পারি অর্থের বিনিময়ে টিকিট বন্টন হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। শুধু তাই নয়, এই যে কিছুদিন আগে আমরা মাথাভাঙাতে সেখানে আমরা গেলাম, মাথাভাঙাতে আমরা সেখানে কিষাণ কংগ্রেসের একটা সভা ছিল, সেখানে গিয়ে কর্মীদের দ্বারা কর্মীরা সেখান থেকে প্রশ্ন ছুটছেন যে পিয়া রায় চৌধুরী এআইসিসির সদস্য হয়ে কি করে মাথাভাঙার প্রার্থী খিতেন্দ্রনাথ বাবুর কাছ থেকে 1 লক্ষ টাকা তোলা নেন, এবং তার 2 দিন পরে বিশ্বজিৎ সরকার জেলা সভাপতি কি করে তার বাড়িতে গিয়ে আবার পুনরায় 1 লক্ষ টাকা তোলা দাবি করেন। এটা খিতিন বাবু মাথাভাঙার পার্টি অফিসে কর্মীদের সামনে দুঃখের সঙ্গে এই কথাটা তিনি তুলে ধরেছেন। এই সমস্ত প্রশ্ন মানে আজকে জর্জরিত হতে হচ্ছে, যেখানে জেলার কান্ডারি দুর্নীতিতে একদম করাপ্টেড একজন সভাপতি, তিনি একে ওকে সাসপেন্ড করছেন। যারা দলটা করছে, যারা দলটাকে বাঁচাবার জন্য নিজেদের নিংড়ে দিচ্ছে, তাদেরকে সাসপেন্ড করছেন এই ধরনের চাটুবাজ দালালরা।
তাহলে কি এর প্রভাব কর্মীদের মধ্যে পড়ছে? কর্মীদের মধ্যে পড়ছে, এটা তো অস্বীকার করার বিষয় নেই, মানে অস্বীকার করার জায়গা নেই। আমরাও মানে প্রচন্ড দুঃখের সঙ্গে আজকে এই যে আপনাদের সামনে কথাগুলো তুলতে বাধ্য হচ্ছি। কারণ চোর, যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা দলে থেকে দলটাকে সর্বনাশ করছে, এদের বিরুদ্ধে যদি জনসম্মুখে এদের মুখোশ খুলে না দেওয়া যায়, তাহলে এরা একের পর এক অন্যায় করে যাবেন। আর যারা প্রকৃত কর্মী সাথীরা আছেন, তারা কর্মীদের কাছে ভুল, তাদের সম্পর্কে একটা ভুল বার্তা যেতেই থাকবে। কাজেই সময় এসেছে, দলের ভিতরে হোক আর বাইরে হোক, চোরকে চোর আমরা বলবই। আমরা কিন্তু কথা বলে নিলাম কোচবিহারের প্রদেশ কংগ্রেসের সদস্য সুব্রত মুখোপাধ্যায়ের সাথে। দাদার সাথে কথা বলে আমরা কোচবিহারে বর্তমানে কংগ্রেসের অবস্থা ঠিক কি রয়েছে সেই তথ্য জেনে নিলাম এবং আপনাদের সামনেও তুলে ধরলাম। কোচবিহার থেকে প্রিয়া সারের রিপোর্ট, জজবাত 24 বাংলা।